এই যে এগুলো আপুর হলো বাচ্চাদের হিজাব যে ভাবির এই জিনিসটা আমি নিয়ে রাখি আমার বাসায় যারা আপুকে আমি দেখা যায় যে ফোন দিতেই থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আর রাশেদা ভাবি একটু বের হব, ভাবি টুকটাক কিছু কেনাকাটা আছে, আমাদের বাসার কাছেই যাচ্ছি। তো তোষানের বাবা আমাদেরকে একটু ড্রপ করে দিয়ে আসবে। তো আমরা দুজন একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি বলতে কাজেই বের হচ্ছি। আর ওরকম ঘোরাঘুরি কিছু না, টুকটাক মানে দরকারি জিনিস আর কি, যা যা দরকারি লাগে ওগুলো আর কি কেনার জন্য। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক তাহলে। তো আমি আর ভাবি জিনিসপত্র কেনাকাটা করছি। আমরা এরকম একসাথে কেনাকাটা সব সময়ই করি। ওই সময়গুলো একরকম আর আজকের সময়টা একদমই অন্যরকম। আর এখন হলো ভাবির শেষ মুহূর্তের কেনাকাটা, ভাবি টুকটাক কিছু জিনিস কেনাকাটা করছে। আসলে একটা সংসারে একটা মেয়ে যখন সংসার করে তখন সে চায় যে তার সংসারটাকে সুন্দর করে সর্বোচ্চটা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার। তো একটা সংসার যখন একদম টোটালি মানে গুছিয়ে চলে যেতে হয় কোথাও, তখন কত কিছু যে সংসারের জিনিস এদিকে সেদিকে ফেলে দিতে হয়। আর এখানে তো আসলে কাউকে দেওয়ার নাই, এখানে যে আপনি কাউকে দিবেন এমন না। আপনার একটা জিনিস যদি ফেলতেও হয় সেটাও আপনাকে টাকা দিয়ে ফেলতে হবে, কেউ নেয়ার নাই। তো ভাবির সাথে আসছি, কথা বলতেছি, দুষ্টামি করতেছি, কিন্তু ভিতর থেকে আসলে ওই শান্তিটা নাই। আগে যখন আমরা বের হতাম একটা আনন্দ, একটা খুশি আমাদের মধ্যে কাজ করতো। তো এই নিউজটার পর থেকে ভাবির সাথে আমি আরও 2-3 দিন বের হয়েছি, ওই সেম ফিলিংসটাই কাজ করেছে। বা বুকের মধ্যে একটা আশা ছিল, এখনও কেন জানি মনে হয় আশা, আল্লাহ যদি চান, আল্লাহর ইশারা, আমরা কেউ জানি না। আল্লাহ যদি আবার রিজিকে রাখে ভাবির আবার ইনশাআল্লাহ আসবেন, এটাই চাই আল্লাহর কাছে। ভাবিকেও তাই বলতেছিলাম যে ভাবি আবার আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক করে ফেলে আপনারা আবার আসবেন। তো আসলে তোষান এবং রাইয়ান ওরা একদম ছোটোবেলা থেকে একসাথে, ওদের মধ্যেও একটা সুন্দর বন্ডিং আছে। আর আমার তাবিব তো রাশেদা ভাবিকে আন্টি ডাকে না, আমার তাবিব রাশেদা ভাবিকে মাম্মি ডাকে। ছোটো থেকেই ও একদম মাম্মি ডাকা শিখেছে এবং ছোটো থেকেই ভাবিকে মাম্মি ডাকে। তো ভাবি অনেক আদর করে। ও যদি দেখে যে ভাবি আমাদের বাসায় আসছে, ও দৌড়ায় গিয়ে গেটের কাছে গিয়ে আগে ভাবিকে জড়ায় ধরে। তারপরে ধরেন আমরা কোথাও ঘুরতে গিয়েছি, আমরা হয়তো ওই জায়গায় আগে পৌঁছাই গেছি, ভাবিরা একটু পরে পৌঁছাইছে, যদি দেখতেছে ভাবি গাড়ি থেকে নামতেছে, ও যেখানেই থাক না কেন দৌড়ায় গিয়ে মাম্মি করে জড়ায় ধরে। তো এই জিনিসগুলো সত্যি কথা আমি মানে আমি এগুলো বলতে গেলেই আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি এখানে ভাবি এই যে ওয়াটসনে আসছে, ভাবি এখান থেকে কিছু কসমেটিক্স আইটেম কিনতেছে। তো আমিও ঘুরে ঘুরে দেখতেছি। এই টাইম ফর ইয়ার লিপস্টিকগুলো আমাদের পেজে এক আপু অর্ডার করেছিলেন এবং আপুকে আমরা ডেলিভারি দিয়েছি। আপু খুব মানে প্রশংসা করেছে যে মানে ওনার খুবই পছন্দ হয়েছে আর কি। আপনারা কেউ চাইলে আমাদের পেজ কেলমার্ট বিডিতে কসমেটিক্স আইটেম অর্ডার করতে পারেন, একদম অথেন্টিক কসমেটিক্স আইটেমগুলো পাবেন আপনারা ইনশাল্লাহ, আমি সেই গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। আর ওদিকে ভাবির মোটামুটি টুকটাক যা যা নেওয়ার শেষ নেওয়া, এগুলো হলো এই লিপস্টিকেরই ট্রাই করার জন্য রেখে দিয়েছে আর কি, আপনি যাতে একটু ট্রাই করে দেখতে পারেন কোনটা কোন শেড, কোনটা আপনার স্কিন টোনের সাথে যায় এরকম আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন। আমরা সব কেনাকাটা শেষ করে ভাবি বলতেছে ভাবি চলেন আপনাকে কিছু খাওয়াই। আমি বললাম যে ভাবি চলেন আমি খাওয়াই। ভাবি বলতেছে না ভাবি আজকে আমি খাওয়াই। তো এই করতে করতে আমরা হলো পাশে একটা মামাক রেস্টুরেন্ট ছিল, এখানে আমরা তান্দুরি চিকেন আর নান নিয়েছি। তো এটা খুবই মজার ছিল, একদম গরম গরম। এরকম আমরা একসাথে বের হলেই আমাদের খাওয়া দাওয়া হয়, আমরা টুকটাক কিছু হলেও খাই আর কি। তো এই যে আমরা আমাদের ডিনার করতেছি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসায় চলে যাব। তো খাওয়া শেষ হওয়ার পরে বললাম ভাবি আপনি তো ডিনার করালেন, চলেন এবার আমি আপনাকে আইসক্রিম খাওয়াই। আমরা হলো মিক্সুইতে বসেছি, এখানে আমরা আইসক্রিম খাচ্ছি আর এই আইসক্রিমটা খুবই মজা। তো এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম আর আমরা দুইজন একটু ছবি তুলতেছিলাম। তো বাহির থেকে বাসায় চলে আসছি, বাসায় আসলাম, বাইরে তো খাওয়া দাওয়া করলাম।
আহ, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে হিজাব কিছু, এই হিজাবগুলো আমি নতুন স্টক করেছিলাম, স্টকে আনছিলাম আর কি। এরকম ডিজাইনের মধ্যে কিছু আনছিলাম আর এই ডিজাইনের মধ্যে আনছিলাম। আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে। তো অল্প 2-4 পিস বাকি ছিল, সেটাও আজকে একজন আপু নিয়ে নিলেন। আপু হলো আমেরিকাতে থাকেন, ওইখান থেকে আপু নিয়েছেন। তো মোটামুটি আমার রেডি হিজাবের যা যা ছিল সবই আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আল্লাহর রহমতে। এগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোরও সুযোগ পাইনি। আমি যে আপনাদেরকে একটু ভিডিওতে দেখাবো সেই সুযোগটা আমার হয়নি আলহামদুলিল্লাহ, কারণ তার আগেই সবাই নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এইটার কি সুন্দর দেখেন, মানে এত সুন্দর এই হিজাবগুলো। এটা আর এই যে এটা তো পুরো মাখনের মতো একটা হিজাব, মানে এত সফট একটা হিজাব। বিশেষ করে আমরা মাথায় যেহেতু হিজাব পরি, মাথাতে কিন্তু আমাদের একটু প্রেশার পড়ে বা একটু গরম হলে আমাদের কষ্ট হয়, বাট এইসব হিজাবগুলো আপনাদের একদম কষ্ট হবে না। আবার যখন ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম আবার অর্ডার নিব, তখন এগুলো আমি আবার আমার স্টকে আনার চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ। তো যাই হোক, তো এগুলো আমি রেডি করতেছিলাম। আপুর হলো বাচ্চাদের হিজাব অর্ডার দিয়েছে আপু 6টা, আমার মেসেজ আসতেছে সরি। আর আপুর জন্য আপু অর্ডার দিয়েছে 4টা। আমি আপুর হলো এই যে এই কালারটা অর্ডার ছিল আর কি, আমি ভুলে আরেকটা কালার অ্যাড করে দিয়েছিলাম। এই যে এই আর 2-1 পিস আছে আর কি ওগুলা, তো ওগুলার আসলে ওগুলার জন্য আর বসে থাকবো না। যাই হোক, এই হলো আপুর অর্ডার, এটা রেডি করতেছি আর কি। আমার বাসায় নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটটা আমার বাসায় অ্যাড হয়েছে। এটা হলো রাশেদা ভাবির ক্যাবিনেট। তো ভাবি যখন সেলের জন্য পোস্ট দিয়েছিল, ভাবির ফার্নিচারগুলো যখন সেল করে দিবে সেটার জন্য যখন পোস্ট দিয়েছিল, তো আমি তখন ভাবিকে বলেছিলাম ভাবি এই ক্যাবিনেটটা আমি নিব। তো আমি ভেবেছি আমি ভাবিকে পে করেই তারপরে আমি ভাবির কাছ থেকে ক্যাবিনেটটা নিব। তো আমি বলার আগেই ক্যাবিনেটটা আরেকজন নিয়েছিল, উনি টাকা দিয়েই নিতেন, বাট ভাবি ওনাকে দেয়নি, না দিয়ে ভাবি আমাকে দিয়েছে। আর আমি ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি পেমেন্ট কত দিব আপনি, তো বললেন না। ভাবি হাসতেছে, বলতেছে আপনার পেমেন্ট দিতে হবে ভাবি। আমি আসলে কেন জানি মনে হলো যে ভাবির এই জিনিসটা আমি নিয়ে রাখি, আমার বাসায় রাখি, আমার কাছে যতদিন থাকবে আমার মনে হবে যে হ্যাঁ এটা রাশেদা ভাবির সংসারের একটা জিনিস। ভাবির একটা বড় পাতিল আমাকে দিয়েছে, তো ওই পাতিলটা আমি জাস্ট রান্না করতে এনেছিলাম। তখনও আসলে আমরা একটা আশায় ছিলাম যে না ভাবি যাবে না, ভাবি থাকবে। তো ওই আশাতে আমি জাস্ট ভাবির কাছ থেকে প্রায়ই বড় পাতিল নিয়ে রান্না করি যখন দরকার হয়, কারণ এত বড় পাতিল তো আমার লাগে না, এই জন্য কেনাও হয় না। আছে, তারপরেও ভাবির কাছ থেকে যদি দরকার হয় তখন 2টা দরকার হলে তখন একটা নিয়ে আসি আর কি। তো নিয়ে এসেছিলাম, সেটা ভাবি আর নিলই না, বললো থাক ভাবি আপনার কাছে, আপনি রেখে দেন। আরও ভাবি আমাকে অনেক কিছু নিতে বলেছিল ভাবি আপনি দেখেন কাচের জিনিস কী নেবেন, ওইটা কী নেবেন। আমি বলছি না ভাবি আমার কিচ্ছু লাগবে না, আমি কোনো কিছুই নিব না, আমার দরকার নাই ভাবি, কারণ আমার নিজেরই বাসায় রাখার জায়গা নাই, আর আমি নিয়ে কি করব। তো এই আর কি, আসলে কি বলবো, কিছু বলার নাই। এই জিনিসটা সকালবেলা দিয়ে গেল ভাই এসে, আরও লোক ছিল সাথে, এসে দিয়ে গেল। তারপরে আমি এখানে সেট করলাম, এখানে রাখলাম। ও আপনারা গতকালকে আমার ব্লগটা দেখার পরে অনেকেই আমাকে অনেকভাবে সান্ত্বনা দিয়েছেন, অনেকভাবে বলেছেন, ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, কথা বলছি দাঁড়ান। তো দেখলেন আসলে আল্লাহর ইশারার উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে আমাদের বান্দাদের কারো কোনো হাত নাই। আমরা আসলে কিছুই করতে পারবো না, আল্লাহ যেটা ভালো মনে করবেন আমাদের জন্য সেটাই হবে। আর মালয়েশিয়াতে যেহেতু আমরা কেউই স্থায়ী না, তাই আমাদের আসলে এখানে আমরা বলতে পারবো না যে আমরা পার্মানেন্ট, আমরা এখানে থাকতে পারবো বা এখানে আমাদেরকে সিটিজেনশিপ দিচ্ছে আমরা থাকতে পারবো। এক সময় দেখা যাবে আমাকেও এইভাবে চলে যেতে হবে, যেটা সত্য কথা। যেদিনকে আমার এখানে রিজিক উঠে যাবে এদিনকে আমাকে চলে যেতে হবে। আর আমার শ্বশুর শাশুড়ি অনেক মন খারাপ করছে। আমার শাশুড়ি আজকে ফোন দিয়ে বলতেছিল যে মা খুব খারাপ লাগতেছে, কারণ ওনারা আসছিল
2বার করে আসছে, 2বার করে ভাবিরা ছিল, ভাবিদের বাসায় দাওয়াত খাওয়া, ভাবি এটা ওটা রান্না করলে পাঠাই দিত যখন আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে ছিল। ভাবির হাতের রসমালাই খেয়ে আমার শ্বশুর বলছিল যে কুমিল্লার রসমালাইও ফেল, মানে এত মজা লাগছিল আমার শ্বশুরের। তো ইনশাআল্লাহ ভাবিরা দেশে গেলে আমার শ্বশুর বাড়িতে তো অবশ্যই ভাবিদেরকে নিয়ে যাব। আর আমার ভাইয়া সকালে কথা বলতেছিল, ভাইয়া বলতেছিল খারাপ লাগতেছে, ভাবির জন্য তো খারাপ লাগতেছে, তোর জন্য অনেক খারাপ লাগতেছে। আসলে কি একটা মানুষের সাথে সম্পর্কটা মানে তৈরি করা, লং টাইম একটা সম্পর্ক তৈরি করা বর্তমান যুগে অনেক টাফ ব্যাপার। সরি। তো আর একটা সম্পর্কে যখন ইগো থাকে তখন ওই সম্পর্কটা বেশি দিন যায় না। আর ভাবির সাথে আমার তো সেই 2019 সাল থেকে ভাবির সাথে আমার পরিচয়, তখন থেকে ভাবির সাথে আমার সম্পর্ক। আমি আপনাদেরকে আগেও বলেছি, এমন না যে কখনো আমাদের মধ্যে কোনো রকম কষ্ট পাওয়া বা মনোমালিন্য হয় নাই, হয়তো বা হয়েছে। আমি জিনিসটা বেশি ফিল করতে পারি। কেউ মন খারাপ করলে, কেউ মন খারাপ করে কথা বললে, এটা আমি কেন জানি ধরে ফেলতে পারি। আল্লাহ মনে হয় এই গুণটা আমাকে দিছেন, আলহামদুলিল্লাহ। তো আমি বুঝতাম যে ভাবি কোনো কারণে মন খারাপ বা ভাবি কষ্ট পেয়েছে কোনো কারণে, এটা বুঝতে পারতাম। তারপরে আমি ভাবির সাথে জিনিসগুলো কথা বলে সব সলভ করে নিতাম। এই কারণে আমাদের মধ্যে আবার এরকমটাও হয়নি কখনো যে ভাবির সাথে আমার ঝামেলা হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি বা সেটা নিয়ে ভাবিকে আমি কোনো কষ্ট দিচ্ছি, বা ভাবিও এরকমটা কখনো হয়নি আমাদের মধ্যে, আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমাদের সম্পর্কটা এই 7টা বা 7.5 বা 8 বছর যেটাই বলেন, খুব সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে গেছে, আলহামদুলিল্লাহ। আর লাস্টে তো আমি ভাবির সাথে ভাবির বিল্ডিংয়েই চলে আসলাম। আর এখানে আসার পরে তো আসলে আমরা দুইজন একসাথে, এটা আমরা হাঁটাহাঁটি আমরা আগেও করেছি দুজন একসাথে। আমি যখন ভাবির কাছ থেকে দূরে ছিলাম, আগে তো একদম পাশের বিল্ডিংয়ে ছিলাম, একদম পাশের বিল্ডিংটাতে ভাবি, এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটাতে আমি ছিলাম। তারপরে মাঝখানে আমি একটু দূরে চলে গেছিলাম, খুব বেশি দূরে না, তাও 6-7 মিনিটের ডিস্টেন্স। তারপরে তো আবার একদম ভাবির বিল্ডিংয়ে চলে আসলাম। তো ভাবিরা আসার পর থেকে এই বাসাটাতে, একদম এই বাসাটাতে আর কি আসার পর থেকে। তো কি বলবো, আসলে কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাব, ইমোশনাল হতে চাই না, কারণ ইমোশনাল হলে চোখের পানি আটকে রাখতে পারি না। আর এটা আমার সাথে আপনাদের অনেকেই হয়তো বা রিলেট করতে পারবেন যারা দেশের বাইরে থাকেন, বা যারা দেশেও দেখা যায় যে অনেক সময় অনেক কারণে অনেক মানুষ দূরে চলে যায়, তাদের চাকরির কারণে বা ব্যবসায়ের কারণে বা যে কোনো একটা কারণে হয়তো দূরে চলে যায়, তখন তার সাথে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এই তো আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। আমার একটা ছোট বোন, ওর নাম হলো আয়েশা। ওর সাথে আমার পরিচয়টা বলি হুট করে। ওকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই নাই, কারণ ও ক্যামেরাতে আসে না, আলহামদুলিল্লাহ। ও হলো মাশাআল্লাহ পর্দা করে। আর ওর সাথে আমার পরিচয়টা কিভাবে হয় আমি বলি। আমি আম্মু মারা গেল তো 2025-এ, আমি 2024-এ পাসপোর্ট রিনিউ করতে আমি তোষান্ত আবি আমরা দেশে গিয়েছিলাম। ওই সময় হঠাৎ করে একদিন মেসেঞ্জারে একটা মেয়ে নক দেয় আমাকে, নক দিয়ে বলে যে আপু আমার হলো একটা দেশ, যে কোনো একটা দেশের ভিসা ফেস করতে হবে, ওইটার অ্যাম্বাসি বাংলাদেশে নাই, ওইটার অ্যাম্বাসি মালয়েশিয়াতে আছে আর ইন্ডিয়াতে আছে। তো আমি মালয়েশিয়া থেকে ওইটার অ্যাম্বাসি ফেস করব। আপু আপনি তো মালয়েশিয়াতে থাকেন, আপনার ব্লগ আমার আম্মু অনেক দেখে, আমার আম্মু বলছে যে এই মেয়েটাকে নক দিয়ে দেখ, অবশ্যই তোকে হেল্প করবে। তো আমি সাথে সাথে রিপ্লাই করেছি, আমি বলছি হ্যাঁ আপু আমি কি হেল্প করতে পারি বলেন। বলছে আপু আমি একটু ওইখানকার সম্পর্কে জানতে চাচ্ছি, আমি কেমনে আমি একা আমার বাচ্চাটাকে নিয়ে যাব, তখন ওর হাজব্যান্ড ওই দেশে, আমি একা আমার বাচ্চাটাকে নিয়ে যাব আপু, তো আমি যদি একটা কেউ পরিচিত থাকতো আমার জন্য ভালো হতো, আর কোথায় আমি হোটেল টোটেল নিব। তো তখন আমি তো দেশে, তা আমি বললাম যে তোমার যদি কোনো সমস্যা না থাকে, ও আমার বয়স অনেক ছোট, আমি বললাম তোমার যদি কোনো সমস্যা না থাকে আয়েশা, তাহলে তুমি আমার বাসায় উঠতে পারো তোমার বাচ্চাটাকে নিয়ে, যেহেতু তুমি একা একজন মেয়ে, একটা বাচ্চা নিয়ে তুমি হোটেলে উঠবা, তুমি চিনো না ওইখানে কোথার থেকে কোথায় যাবা, তোমার কাছে ওখানকার কোনো সিমও থাকবে না যাওয়ার সাথে সাথে। তো বললো যে আপু আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমার তো সমস্যা নাই আপু, আমি তো আপনাকে চিনি, আমি তো আপনার ব্লগ দেখি, কিন্তু আপনি তো আমাকে চিনেন না, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপু আমি আপনার বাসায় উঠবো। আমি বলছি আমার কোনো সমস্যা নাই, তুমি আসো। তারপরে ও আসলো, প্রথম এম্বাসি ফেস করতে আমার বাসায় আসলো। তখন এসে সম্ভবত
কয়দিন থেকে ছিল, 4-5 দিন মনে হয় ছিল, সম্ভবত 4-5 দিন। 4-5 দিনে ওর সাথে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, মানে কি বলবো, বলার ভাষা নাই। এত ভালো একটা মানুষ, এত সুন্দর করে কথা বলে। আর ওর বাচ্চাটা মানে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ওর বাচ্চাটার সাথে তাবিবের এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। তারপরে তো ও চলে গেল। ও চলে যাওয়ার, হ্যাঁ, ও আচ্ছা আমি বলি, আমি 2025-এ যখন দেশে গিয়েছিলাম, 2024-এ না, 2025-এ যখন দেশে গিয়েছিলাম তখনকার কথা। তারপরে ও তো চলে গেল, ওর কাজটা শেষ করে বাংলাদেশে চলে গেল। ওর ভিসা যদি কনফার্ম হয় তাহলে ওকে আবার এখানে আসতে হবে এবং ও এখান থেকেই চলে যাবে ওই দেশে আর কি। তো তার মাঝখানে তো আম্মু মারা গেল। তো ওই সময় ও অনেক আমাকে সান্ত্বনা দিয়েছে, ওর মাও আমার সাথে, আন্টিও আমার সাথে কথা বলেছেন। এরপরে হলো আম্মু মারা যাওয়ার পরে আমি দেশে গেলাম। আমি দেশ থেকে ঘুরে আসার পরে ও একবারে ফাইনালি আসলো, ওর ভিসা হয়ে গিয়েছিল, এখান থেকে ফ্লাই করবে আর কি। তো ওই সময় মিতুরা আমাদের বাসায় ছিল, মিতুরা আমাদের বাসায় ওই সময় ও আবার আমার কাছে আসলো। তো তখন মনে হয় 2 দিন বা 3 দিন ছিল, এখান থেকে ওই দেশে চলে গেছে। তো যেদিনকে চলে যায় আমি জানি না কেন জানি, মানে এত খারাপ লাগছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, আমার তাবিব কাঁদতেছিল আর ও আয়েশা কাঁদতেছিল। এবং আয়েশার বাচ্চাটা ও বলতেছিল, আপু জানো দেশে আমার এত আত্মীয় স্বজন ছেড়ে ও আসছে, এত আত্মীয় স্বজন ছেড়ে ও এখানে আসছে, এক ফোঁটা ওর চোখের পানি পড়ে নাই আপু, কিন্তু তোমার এখান থেকে যাওয়ার সময় আমার ছেলেটা এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যতক্ষণ গেছে ওর চোখ দিয়ে খালি পানিই পড়ছে আপু। তো এটা হলো একটা মায়া, এটা হলো একটা ভালোবাসা। তো ওর কথাও যখন মনে করি না খুব কষ্ট লাগে। আমার খালি মনে হয় আর কখনো ওদেরকে কি আমি দেখতে পাবো, কারণ ওরা এখন একটা ইউরোপের একটা কান্ট্রিতে আছে। তো মনে হয় যে ওদের সাথে কি আর কখনো দেখা হবে। বাট এই যে 2টা বার দেখা হয়েছে, 2টা বারের যে একটা সুন্দর বন্ডিং, একটা ভালোবাসা, কথা হয়, আজকেও কথা হয়েছে। তো এই জিনিসগুলো সত্যি কথা খুব বেশি মিস করি। আর রাশেদা ভাবি তো মনে করেন যে কি বলবো, রাশেদা ভাবি আমার কোন জায়গায় আছে সেটা আমি আসলে কাউকে বলে বোঝাইতে পারবো না। উনি আমার জন্য মানে অন্যরকম একটা মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকেও বাঁচায় রাখুক, আমাকেও নেক হায়াত দিক, ওনাকেও নেক হায়াত দিক। ইনশাআল্লাহ ভাবির সাথে দেখা হবে, ভাবির সাথে কথা হবে। আমি তো ভাবিকে দিনে 2-3 বার করে ফোন দেই, আর ভাবিকে যারা আপুকে আমি দেখা যায় যে ফোন দিতেই থাকি, কথা বলি, কিছুই না, আপু কেমন আছো, ভাবি কি করতেছেন, কেমন আছেন, এরকম আর কি। তো যারা আপু অনেক কষ্ট পাচ্ছে, কারণ আমি ভাবি এবং যারা আপু আমাদের 3 জনের একটা সুন্দর একটা বন্ডিং, আমরা কোথাও ঘুরতে গেলে একসাথে থাকা, একসাথে খাওয়া। তো এই তো, এটাই নিয়ম, মেনে নিতে হবে, আল্লাহর ইশারা মেনে নিয়েছি। আল্লাহ অবশ্যই ভালো কিছু রাখবেন, ভালো কিছু রেখেছেন। আপনারাও দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।